চলে যাই ঘটনায়। রাসেল ভাই, বাবু ভাই, আপনার আশা করছি যে বাবু ভাই এখন আর যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের প্রথম ঘটনার মতো অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি তার ঘটনা। রাসেল ভাই, আমি যে কাহিনীটা এখন বলবো এটা মেজবা ভাইয়ের কাহিনী। জি। উনি একজন পেশা একজন চিকিৎসক। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। হ্যাঁ, জি। তারপর এখন বাংলাদেশে প্র্যাকটিস করছেন। সঙ্গত কারণে ওনার হসপিটালের নাম বললাম না, উনি কোথায় আছেন উনি, এবং উনি একজন মানে প্রফেসর আর কি। যাই হোক, আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে ওনার ইয়াং এজের কাহিনী, যখন উনি এমনি জাস্ট মেডিকেল ডক্টর হয়ে মানে জয়েন করেছিলেন আর কি তখনকার সময়। ওনার সাথে ওনার ওয়াইফ যে ভাবি, উনিও ছিলেন আপনার একই পেশায় ছিলেন, এবং উনি তখন ডাক্তারি পাশ করে উনি তখন চলে যান সরকারি একটা মানে সরকারি এসে জয়েন করেন আর কি মেডিকেল টিমে। এবং ওনার পোস্টিং ছিল তখন কক্সবাজারের আশেপাশে কোনো একটা জায়গায়, এবং মেজবা ভাই ছিলেন তখন ঢাকায়। এবং উনি থাকতেন ভাবির সাথে, প্রায় ডিটাচ থাকতে হতো এই কারণে, পেশার কারণে। তো একদিন যেটা হলো যে উনি তখন সময় হচ্ছে আপনার একটা নিম্নচাপ হয়েছে আর কি সাগরে। এই নিম্নচাপের সময় ভাবির কাছ থেকে উনি মেসেজ পান যে ওখানে আছেন, এবং ঝড়টা সম্ভবত এটা নিম্নচাপটা মেবি একটা হ্যারিকেন আসতে পারে, এবং মোস্ট প্রবাবলি ওই অঞ্চলে আঘাত করতে পারে মেবি। তো এরকম একটা কাহিনী শুনে নিম্নচাপ তো অনেক সময় ভয়ঙ্কর হয়। তো ওনারা যেহেতু নিউলি ম্যারিড ছিলেন এবং ওনাদের দুজনের বেশ মানে একটা লং টাইম ফ্রেন্ডশিপ ছিল, তারপর বিয়ে করেন ওরা, খুব অ্যাটাচড একজন একজনের প্রতি। তো ওই সময়টা মোবাইলের যুগ না, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি স্ট্রং হয়নি আর কি। তো উনি শুনতে পেয়ে উনি খুব টেন্সড ছিল আর কি, এই মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোথাও আছে, এবং খুব টেন্সড অবস্থায় ছিল। তো ওনার মন সবসময় ভাবির কাছে পড়ে থাকতো। তো এরকম একটা সময় কি হয় যে ঝড় বৃষ্টি বেশ বাড়ে আর কি, বাড়ে। তো ওনার ইচ্ছা হয় যে উনি চলে যাবেন ভাবির কাছে। তো যেরকম ভাবে চিন্তা করেছেন উনি ওই গাড়ি নিয়ে রওনা দেন আর কি। তো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যান ড্রাইভ করে, খুব নর্মালি। হালকা বৃষ্টি ছিল তখন, এই অবস্থায় উনি চলে যান ঢাকা থেকে চিটাগং। এবং নিম্নচাপ হলে যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে বৃষ্টিটা কিন্তু মানে একসাথে আসে না, ঝিরঝির ঝিরঝির করে পড়তে থাকে। তো এরকম অবস্থা হয় যখন চিটং থেকে উনি যায়, তখন অলরেডি ধরেন উনি রওনা দিয়েছিলেন দিনের বেলায় আর কি, দুপুরের দিকে বা সামথিং। তো যখন কক্সবাজারের দিকে যাওয়া শুরু করেন তখন অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। তো উনি ড্রাইভ করে যাচ্ছেন, তো বলছে যে বৃষ্টির তোড়টাও একটু বেশি বেড়ে গেছে তখন, লাইক গাস্টি উইন্ডের সাথে আসতেছে পানিগুলো। তো এরকম একটা অবস্থা, আবার থেমে যায়, আবার চলতেছে। তো বলতেছে যে একটা সময় বেশ গভীর রাত হয়ে গেছে রাস্তার মধ্যে। তো যাচ্ছে তো যে জায়গাটা উনি গেছে রাস্তায়, সেই জায়গাটা বলে আশেপাশে কোনো দোকানপাট কিছু নাই, দুই পাশে মনে হচ্ছে যে লাইক খোলা মাঠের মতো, কিন্তু গাছগাছালি আছে, একটু জঙ্গল টাইপের। তো এরকম একটা জায়গায় ওনার গাড়িটা হঠাৎ করে কাশি দেয়, মানে লাইক ইঞ্জিনটা কেসে 2-3 বার ঝাঁকি দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো উনি ইগনিশন দেয়, গাড়ি আবার স্টার্ট হয়, আবার যায়, আবার একটু পর কাশি দিয়ে বন্ধ হয়ে যায়, এক্সকিউজ মি। এবং একবার এরকম গাড়ি বন্ধ হয়, আর উনি বারবার ইগনিশন দিচ্ছেন, গাড়ি আর স্টার্ট হয় না। এবং বারবার ইগনিশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাটারিও হচ্ছে। তো উনি খুব হয়ে যায়। তো উনি গাড়ি স্টপ করে চিন্তা করে যে নামবো কিনা, বৃষ্টি তো হচ্ছে, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছে গাড়ির ভেতরে। এবং এই কারণে যেটা হচ্ছে যে গাড়ির ভিতরে জাস্ট আপনার ফগি হয়ে যাচ্ছে, গ্লাস ঘেমে যাচ্ছে। তো উনি চিন্তা করে বসে থাকার তো মানে নেই, গাড়িটা আমি এখন আগে সরাতে হবে, কারণ রাতের বেলা যদি হঠাৎ করে বাস ট্রাক কিছু একটা আসে সমস্যা হবে। তো উনি মানে কোনো চিন্তা ভাবনা না করে রাস্তাকে বেরোইতে হবে, গাড়ি ঠেলে অ্যাটলিস্ট রাস্তার পাশে আগে রাখতে হবে। তো উনি নেমে অনেক কষ্টে এক হাতে স্টিয়ারিং ধরে, এক হাতে রাস্তার মানে ধরে ঠেলে 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 গাড়িটাকে জাস্ট পাশে নামায়, রাস্তার সফট শোল্ডারে নামায় দেয়। রাস্তার নামায় উনি ওখানে গাড়ির ভিতরে আবার ঢুকে দেখে পুরাই ভিজে গেছে, এবং চিন্তা করতে থাকে যে এখন কি করবেন, বসে থেকে কিছু হবে, বা সামনে কি কোনো গ্যাস স্টেশন আছে, বাংলাদেশে তো পেট্রোল পাম্প পাওয়া খুব কঠিন। ওই সময় নেভিগেশনও ছিল না, যে ম্যাপটাও ছিল না, গুগল কোথায় কি আছে। যাই হোক, উনি এক পর্যায়ে গাড়ি থেকে নেমে গাড়িটাকে লক করে হাঁটা শুরু করে। তো যখন হাঁটতেছে রাসেল ভাই, বেশ খানিকটা মেন রোড রাস্তা ধরেই হাঁটতেছে উনি। হাঁটতে তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হয় যে ঝোপের মধ্যে কি জানি একটা। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা সবাই আজকে ধারাবাহিকভাবে কয়েকটি ভূত এফএম বা ভয়ঙ্কর ঘটনা শুনবেন। ডক্টর আলিফ ভাইয়া, আফনান ভাইয়া, আর রাসেল ভাইয়া, তারা কিন্তু সবাই ভয়ঙ্কর সব ইমেইল এপিসোডগুলো আজকের এই ইমেইল ঘটনার ভিতরে বলেছেন। লিসেনার্স, চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ঘটনা শুনে নেই। চলুন চলে যাই স্ক্রিনে। তার আগে আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই ঘটনাতে। বেশ মনে হচ্ছে যে ঝোপটাকে আলোড়ন করতেছে,
এই পর্যায়ে উনি দেখে যে 2-3টা হাতির মতো বের হয়ে রাস্তায় আসছে, এবং ওইটা দেখে উনি বেশ ভয় পেয়ে করে কি যে হাতিগুলা মানে থেমে যায়, এবং হাতিগুলা ওনার উপস্থিতি বুঝে ফেলে অন্ধকারে, এবং মানে ইটস লাইক চার্জ করার মতো না, কিন্তু হাতিগুলো অন্যদিকে আসে। উনি করে কি ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে মানে দিক বিদিক শূন্য দৌড় দেয়, প্রচন্ড ভয় পেয়ে যায়। ও শহরে মানুষ, এগুলোর সাথে নিউ স্টোন আর হাতি চার্জ করলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো দৌড়াইতে 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 উনি মানে খুব মানে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। তা একটা জায়গায় উনি পৌঁছায়, ওই জায়গায় যেতে একটা বিশাল একটা গাছের মতো, গাছটা বেশ আপনার ছড়ায় আছে বিশাল, এবং গাছের নিচে উনি পিছনে হাতি জাতি কিছু দেখেন না। তো ওখানে দেখেন যে একটু আলোর মতো আছে, কি ব্যাপার আলো আগুন, একটু ভয় পায়, আবার চিন্তা করে কেউ আছে নাকি। তো ওইখানে যে দেখে যে একটা মানুষ বসা, মানুষটা হচ্ছে আগুন একটা জ্বালাইছে গাছের নিচে, বৃষ্টির পানি ওরকম পড়তেছে না ওই জায়গাটায়, একটা মানে হলুদ গেরুয়া টাইপের একটা পরা, এই মানুষটার শীর্ণ শরীর, পুরা হাড় জিরে শরীর, চুলটাকে মানে একটা জটের মতো করে বাঁধা পিছনে বসে আছে। তো উনি যখন যায় ওনাকে বলে যে কাছে আয়, তো কাছে আয় যখন বলে, উনি দেখে যে এরকম একটা হাড় জিরে মানুষের কণ্ঠস্বর এত হাস্কি, এত মানে মানে এত বেজ গলায় থাকার কথা না, মনে হচ্ছে বুকের ভেতর থেকে বেজ বেরোচ্ছে, এভাবে ওনাকে বলে কাছে আয়। তো উনি একটু ততমতো খেয়ে যায়। তো উনি কাছে যায়, হেঁটে যায় সামনে, যে বলে যে আপনি কে, কি অবস্থা? তো বলে আমার কথা শুনে কাজ নাই, তুই এখানে আসছিস কি জন্য? তো উনি বলতেছে যে আমি তো রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে সেই, আর আপনি তুই তুই করে বলতেছেন কেন? তখন বলতেছে যে আমি তুই তুই করে বলতেছি না, এই জায়গাটা আমার, এই মানে এই এলাকায় টেরিটরি আমার। হ্যাঁ, তুই যেখানে আসছিস তুই তো এখানে অনেক রকম সমস্যায় পড়বি, এবং সমস্যাটা আমি তোকে তৈরি করব, কারণ তোকে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি অনেকদিন এখানে আটকায় আছি, আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। তো উনি বলে তোমাকে মুক্ত করার জন্য একটু থতমত খায়, এবং আগুনটা আস্তে আস্তে নিভু নিভু হচ্ছে, তখন লোকটার সামনে যে একটা আগুনের মতো আছে, এবং এক পর্যায়ে দেখে যে দমকা বাতাসে আগুনটা নিভে যায়। তো নিভে যায় আগুনের যে ছাই থেকে জাস্ট লোকটার চেহারা বা আবহাওয়া একটু দেখতে পারতেছে, সেরকম না। ওনার বেশ ভয় লাগা শুরু করে। আবার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি ওখান থেকে নড়তেও পারতেছে না, লাইক ওনার ফিট গুলা বা মাটির সাথে সিল্ড হয়ে গেছে এরকম। তো ওনাকে বলতে থাকে, এবং ওনার কিন্তু মন থেকে তখনও কোনো মানে দোহাদুরুর টাইপের কিছু আসে নাই, কারণ উনি এই জিনিসগুলো নিয়ে চর্চা কখনো করতেন না। তো উনি বসে আছে, ওই লোকটা বলতেছে যে আমাকে এখানে অনেকদিন ধরে আটকায় রাখা হয়েছে। হ্যাঁ, এই যে গাছ দেখছিস, গাছ থেকে এত কদম দূরে আমার কঙ্কাল আছে, তুই এই কঙ্কাল উঠাবি, তারপর তোর এখান থেকে ছাড়া পাবি, এর আগে পাবি না। আচ্ছা, এরকম একটা বলে। তো উনি থতমত খেয়ে প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে উনি মানে বাকরুদ্ধ হয়ে যায়, এবং মনের মধ্যে মানে আপনার তার ভিতরে শিরশির করতে থাকে, এবং সে একটু কয়েকবার যখন গ্লেন্স করে মানে চোখ মানে বুঝে খুলে, তখন দেখে যে লোকটাও নাই এখানে, এবং উনি খুব মানে বলার মতো না এরকম একটা ভয় পায়, বাট নড়তেও পারতেছে না। তো এই পর্যায়ে যেটা হয়, রাসেল ভাই উনি হঠাৎ করে ওনার নিজের চিন্তাটা করে যে আমি এখানে আটকে আছি, আমাকে কে বাঁচাবে? তখন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করে, হ্যাঁ, মনের অজান্তে, এবং যতটুকু যা পারে উনি মানে লাইক দোয়া পড়ার চিন্তা ভাবনা, সেটা ওনার মনের মধ্যে আসে, এবং আসার পরে উনি কিছুটা পড়ে যতটুকু পারে, এবং মনে হয় যে ওনার হঠাৎ করে কোথা থেকে সাহস ফিরে আসছে, এবং উনি ওই জায়গা থেকে ঝেড়ে একটা দৌড় দেয়। এই বৃষ্টি বাদলা মারায় পুরা দৌড়াতে থাকে, উনি আবার সেই মেন রাস্তায় এসে পড়ে, এবং রাস্তা ধরেও দৌড়াতে থাকে, এবং দৌড়ায় এক পর্যায়ে যে উনি সামনে যেয়ে দেখে একটা বন্ধ পেট্রোল পাম্প, যেটা বন্ধ হয়েছে, কি লাইট টাইট নাই। ওখানে যে উনি ওই গেটের মধ্যে দুধ দাঁড় কিলাইতে থাকে। তো এর পাশ থেকে দেখা যাচ্ছে মানুষজন কিছু বের হয়, দুজন, কি হয়েছে, কে আপনি? বলছে যে এরকম আমার গাড়ি আটকায় আছে, এরকম এরকম কাহিনী। তো তারা বলে বসেন, ভিতরে বসতে দেয়। তো বলে যে আমি এরকম এখান থেকে আর আসছি। বলে আরে বাপরা, আপনি তো এখানকার এই যে কাপালিকের ইসে পড়ছিলেন। বলে হ্যাঁ, এই কাপালিক অনেক ভয়ঙ্কর একটা কাপালিক ছিল, এবং তখনকার সময় এখানকার যিনি ছিলেন মানে একজন হুজুর যিনি এখানে থাকতেন, তিনি তাকে মানে শাস্তি দিয়ে এরকম মানুষ বলি দিত হত্যা করতে জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ব্যক্তির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, এবং তাকে বলে দিছিল যে এটা মুক্ত হবে না এখান থেকে, মানে এটাকে জানি কেউ না সরায়, কৌশিক মাটিতে থেকে যেটা না উঠায়। ঘটনা আরেকটি আছে, ছোটই ঘটনা, এরকম বলে। তো উনি ওখানে পরবর্তীতে উনি সকাল পর্যন্ত ওখানে থাকেন, এবং দিনের বেলা উনি আস্তে ধীরে গাড়ি নিয়ে আসেন, এবং পরবর্তীতে ওনার অনেক জ্বর টর হয়, অসুস্থ, ডাক্তার মানুষ পরে সেরে যায়, এবং এরপর থেকে উনি এখন আমার একজন কাজিন আছেন, পুরোপুরি একজন মানে বিশ্বাসী মানুষ, এবং সে আমেরিকায় ছিল, পড়াশোনার জন্য গিয়েছিল। পরে ফেরত আসার পরে উনি নিজেই নিচে একটা বাসা নেন, একটা কোচিং সেন্টার করবে এই উদ্দেশ্যে। তো দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, তো রাত্রেবেলা উনি একাই, আর কেউ থাকে না, নিজে বড় একটা বাড়ি।
হুম হুম। তো উনি থাকতেন একটা রুমে, ব্যাচেলার মানুষ, ওনার নিজস্ব ল্যাপটপ কম্পিউটার সবই এক ঘরেই থাকে। ওই ঘর থেকে উনি বেরো হতেন না। বাকি 3টা রুম ছিল ওই ফ্ল্যাটটায়, তো ওগুলো খালি পড়ে থাকতো। আচ্ছা। ফার্নিচার বলেন কিছুই নাই। খালা টালা কেউ যদি কিছু এক্সেস জিনিসপত্র থাকতো বাসায়, ওটা ওনার ওখানে দিয়ে দিত যে তুই রাখবি কিনা, উনি রেখে দিত। তো আমরা ওখানে যেতাম, গিয়ে সময় কাটাতাম। হুম হুম। তো ওই বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল একজন, আরেক ভাই। তো উনি আসতেন ওখানে মাঝে মাঝে, আমি অন্য আমার যে কাজিনরা ছিল তাদের থেকে ওনার গল্প শুনতাম। আচ্ছা। যে ভাইয়া তো অনেক কিছুই করতে পারে, অনেক আজগুবি ব্যাপার স্যাপার আছে ওনার মধ্যে। উনি আমার মনে হয় খুব একটা নর্মাল ছিলেন না। হুম হুম। তো ওনাকে আমি যেদিন প্রথম দেখলাম লম্বা একটা মানুষ, স্বাস্থ্য টাস্থ্য গঠন বেশ ভালো। তো উনি চুল নেই মাথায়। তা আমি ওনাকে এক পর্যায়ে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, জি। আপনার এরকম বয়সে মাথায় চুল নাই, সেটা কারণ কি? আপনি কি শেভ করেন, মানে মাথা শেভ করা, মাথা শেভ হ্যাঁ, করা হ্যাঁ। থাকে, নাকি এরকমই কোনো সমস্যা? তো বললো না, ওনার মাথা শেভ করা, ওনার গরম লাগে প্রচুর। আচ্ছা। আমি বললাম ঠিক আছে, মানুষের Very ব্যক্তিগত natural, ব্যাপার হ্যাঁ, হতেই হ্যাঁ। পারে। তো আরেকদিন আমার কাজিন, জুনিয়র কাজিন এসে বলছে যে ভাইয়ের কাছে তো গেলাম, উনি বসতে বললো, তারপরে বললো আমার চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারবি না। আচ্ছা। আমি বললাম মানে? তো বলে আমি জানি না, আমি 10 সেকেন্ডের বেশি ওনার দিকে তাকিয়ে থাকা সম্ভব ছিল না আমার জন্য। আচ্ছা। কেন? বলে ভয় লাগে। কি ভয় লাগে? তো তারপরে টার্গেট করলাম, ঠিক আছে ভাইয়া আসলে আমি একদিন নিজেই ওনাকে বলবো যে ভাইয়া আপনি আমার চোখের দিকে তাকান, বা আমি আপনার চোখের দিকে তাকাই, হুম হুম। দেখি আপনি পারেন কি, আমি পারি কিনা। তো উনি আসলেন, আমি প্রস্তাব দিলাম যে ভাইয়া আমি আপনার চোখে নাকি বেশিক্ষণ তাকাতে পারে না, আমার কাজিন বলছিল, আমি আজকে এটা করব। আচ্ছা। তো উনি তাকে বলল না, এটা সবার জন্য না, তোমার জন্য, তোমার সাথে এটা হবে না। ভালো কথা, ঠিক আছে। দুঃখই পেলাম যে সবাই বলছে বাড়ানো কথা না, আসলে কি। আরেকদিন শুনেছিলাম আমার কাজিনের বাসায় পুরনো এক ওই যে মাটির তৈরি জিনিসপত্র থাকে না, গ্রামে পাওয়া যায়, হুম হুম হুম। এরকম একটি ঘোড়া, মাটির তৈরি ঘোড়া ছিল। আচ্ছা, যে পুতুল বা আরো পুতুল কিছু বা পোড়া এরকম মাটির যেগুলো পাওয়া যায়, জি, জি, হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। ওটা আবার একটু আধ্যাত্মিক দেখতে, জি। সাদা রঙের পেইন্ট করা। তো একদিন ঢুকলাম, ঢুকে দেখলাম মেইন দরজা দিয়ে ঢুকে হাতের বাঁ দিকে একটা ঘোড়া রাখা, বেশ বড় আচ্ছা। আকারের। আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কি? তো বলে এটা কার বাসা জানি ছিল, দিতে বললো। আমি বললাম দেখতে খারাপ লাগবে না, ড্রয়িং রুমে এমনিও কিছু নেই, হুম। রেখে দিই। ভালো কথা। তো ঘোড়ার মুখটা ছিল বাম দিকে বাঁকানো। আচ্ছা, তো মানে বানানোই ওইভাবে। বানানোই ওরকম ভাবে। আচ্ছা। তো মাটির জিনিস বাম দিকে মুখ তো ওভাবেই তো থাকবে, স্বাভাবিক। জি। তো কিছুদিন পরে আমার ওই কাজিনরা বলছে যে ওই অন্য যে বন্ধুটা, ওই ভাইয়া তো ওই ঘরে আসে প্রায়। জি। তো ওই এসে উনি থাকতে, মানে এক রাত থাকে বাসায়। হুম। থাকার পরে পরের দিনে ঘটনা হলো যে ঘোড়ার মুখ বাম দিকে নিয়ে ওটা এখন ঘুরিয়ে ডান দিকে হয়ে গেছে, আচ্ছা, একা একাই। একে একাই। আমি আচ্ছা। বললাম এটা কিভাবে সম্ভব? তো পরে আমি গেলাম, আমি কিছুদিন তখন ঢাকার বাইরে ছিলাম, হুম। তখনকার শোনা ঘটনা। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম না, ঘোড়াটা আর নেই, উনি এটা সরিয়ে রেখেছে। এবং তারাও মুখে বললো, আমার কাজিন যে থাকে হুম। সেও বললো হ্যাঁ এরকম ঘটনা ও ছিল, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে, তারপরে আমি ভয়ে ওটা সরে ফেলছি। তখনও একটু ব্যাপারটা খটকা লাগলো যে কি বলে এরা। হুম। আর আরেকটা ঘটনা ছিল, মানে যেটা শুনেছি সেটা হলো, সেই বন্ধু উনি যখন থাকতেন, হুম। উনি নাকি সারা রাত ঘুমোতে পারে না। আচ্ছা। উনি সারা রাত জেগে গিটার বাজাতে হতো। হুম। ওনাকে জানি কে বলে গিটার বাজাতে, এই জন্য উনি গিটার বাজায়। আচ্ছা। এটাও শোনা। তো এইগুলো হলো ডেভেলপমেন্ট স্টোরি, যেগুলো শুনে তারপরে একদিন এক কারণে, কোনো একটা কারণবশত ওই ঘরে, ওই ফ্ল্যাটে আমাদের থাকতে হবে। আচ্ছা। রাত হয়ে গেছে, আমিও বাসায় যাইনি। তো আমার সেই কাজিনের ছোট ভাই, হুম হুম। সে এবং আমি, হুম হুম। আমরা শুভ হলো পাশের রুমটায়। আচ্ছা। আর
কাজিনের রুমে উনিই ছুবেন। তো শোয়ার আগে আমার ওই সেই ছোট কাজিনটা, সে আবার একটু ভীতু প্রকৃতির। তো সে শোয়ার আগে আমাকে বলছে, কৌশিক তুমি আমার সাথে থাকো, কারণ এখানে তো অনেক কিছু শুনছি, তো আমি তো একটু ভয় পাচ্ছেন। আরে সমস্যা নেই, কি আর হবে, চলো ঘুমাই। তো শুতে গেলাম, আনুমানিক মনে হয় রাত 1টা বা 1:30টার দিকে গল্প টল্প করে আমরা ঘুমাতে গেলাম। তখন শোয়ার কিছুক্ষণ পরে শুনি গিটারের শব্দ, হালকা একটা গিটারের শব্দ কানে আসছে। আমি শুনে কিছু বলার আগেই আমার কাজিন ঘুরে আমাকে বলতেছে, তুমি শুনছো? আমি বললাম, কি আওয়াজ পাওয়া যাচ্ছে একটা? বলে, হ্যাঁ, গিটারের শব্দ, একই সুর, পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। ও উঠে বসে লাইট অন করলো। লাইট আর বন্ধ করা যাবে না, এই ঘরেও থাকা যাবে না, চলে যাই। আমি বললাম, আরে থাকো, 2টা মিনিট থাকো, দেখো না কি হয়। হ্যাঁ, তা আমি যেটা বললাম, আমার এগুলো বিষয়ে ভয় একটু কম, কিন্তু তখন একটু চিন্তা আসলো যে গিটারের শব্দ হয়তো আশেপাশে কেউ বাজাচ্ছে, ওটার আওয়াজ হবে। কিন্তু মজার বিষয়টা এটা ছিল, যেটা সন্দেহজনক, যে একই সুর বারবার কেন বাজবে, এটাই হচ্ছিল। পরে তো কাজিন বলল, না এখানে তো আমি থাকবো না, জোর জবরদস্তি। পরে আমার কাজিনের রুমে গেলাম, ওনাকে জাগানো হলো, বলা হলো এই ব্যাপার। আচ্ছা, ঘুমের বসে ছিল, টায়ার্ড ছিল। উনি খালি বললো, ঠিক আছে, এক কাজ করো, তোমরা তাহলে আমার রুমের সামনে শো। আমরা ম্যাট্রেস ট্যাট্রেস নিয়ে ওই তার রুমের সামনে ঘুমিয়ে পড়লাম রাত্রে। আমি তো ঘুমিয়েছি, এখন কাজিনের ঘুম হয়নি, কিন্তু তার সাথে ছিলাম। আচ্ছা, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটির সময় 1976 সাল। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের ছোট্ট গ্রাম লাহোরিয়া। এই গ্রামেই প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী, তার 3 ছেলে, প্রভাস, পঙ্কজ ও প্রকাশ। প্রভাসের বয়স 35, পঙ্কজের বয়স 30-এর কাছাকাছি। বড় এবং মেজ ছেলেকে প্রহ্লাদ বিশ্বাস বিয়ে দিয়েছেন। একান্নবর্তী পরিবারে তাদের বসবাস। কিন্তু ছেলের বউ এবং ছেলের পরিবারের সাথে প্রহ্লাদ বিশ্বাস ও তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ছোট ছেলে প্রকাশকে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে তাদেরই দীর্ঘদিন ধরে পতিত থাকা একটি জমিতে 3টি ঘর নির্মাণ করেন। ওই জমির চতুর্দিকে রয়েছে ফসলি জমি। সেটি আসলে কোনো গ্রাম নয়, গ্রামটা ফসলি জমির ঠিক পাশে। যেখানে ঘর নির্মাণ করেন প্রহ্লাদ বিশ্বাস, সেখান থেকে অন্য বাড়িগুলোতে যেতে পায়ে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। বলতে পারেন যে ওই চতুর্দিকে ফসলি জমি, মাঝখানে একটি ভিটা, সেখানে প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে একটি মাত্র পরিবার সেখানে বসবাস করে। বড় একটি ঘর, মাঝারি সাইজের একটি ঘর এবং একটি রান্নাঘর সেখানে ছিল। ওয়াশরুম ঘরের বাইরে ছিল, যেমনটি গ্রামে থাকে। ভালোই চলছিল তাদের। এর মধ্যে প্রহ্লাদ বিশ্বাসের ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আদর করে নাম রাখেন প্রিয়াঙ্কা। এর কিছুদিন পর প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলে প্রকাশের একটি সরকারি চাকুরি হয়। পোস্টিং হয়ে যায় খুলনা শহরে। চাকরি পাওয়ার মাসখানেক পর ছোট ছেলের বিয়ে দেন প্রহ্লাদ বিশ্বাস। বউকে মা বাবার কাছে রেখেই ছোট ছেলে প্রকাশ চলে যায় আবার তার কর্মস্থল খুলনায়। প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী কন্যা প্রিয়াঙ্কা ও প্রকাশের স্ত্রী কল্যাণী, এই 4 জন বড় ঘরটায় থাকতেন। প্রকাশ বাড়ি আসলেই শুধু কল্যাণীকে নিয়ে অন্য ঘরটাতে থাকতেন। সাল 1979। 76 সাল থেকে 79 সাল পর্যন্ত তেমন কোনো সমস্যাই তারা সেখানে ফেস করেনি। কিন্তু 79 সাল, বাংলা 1386 সালের 23শে ভাদ্র, এই রাতেই ঘটে এক ভয়ানক ঘটনা। গ্রামবাসী গভীর রাতে প্রহ্লাদ বিশ্বাসের বড় ঘরটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। গ্রামবাসী আগুন নেভাতে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। গ্রামবাসী দেখে ঘরের মধ্যে বীভৎসভাবে পুড়ে যাওয়া 4টি লাশ পড়ে আছে। বড় ঘরটি ছাড়া বাকি ঘরগুলো অক্ষত ছিল।
সকালে পুলিশ আসে, লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। খবর পেয়ে খুলনা থেকে ছুটে আসে প্রকাশ। মা, বাবা, বোন ও প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়ে প্রকাশ। আত্মীয় স্বজনরা সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে ঘটনা নতুন দিকে মোড় নেয়। যখন লাশের ময়না তদন্ত হয়, ময়না তদন্তে দেখা যায় আগুনে পোড়ার আগেই এই 4 জনকে হত্যা করা হয়। সন্দেহের তীর চলে যায় প্রকাশের বড় 2 ভাই প্রভাস ও পঙ্কজের দিকে। যেহেতু তাদের সাথে কলহের জেরেই প্রকাশের বাবা প্রহ্লাদ বিশ্বাস ও তার মা তারা চলে এসেছিল এই নির্জন এলাকায়। পুলিশ প্রভাস ও পঙ্কজকে ধরে নিয়ে যায় সেই দিনই। এদিকে পোস্টমর্টেম থেকে লাশগুলো ফেরত এনে লাশকে দাহ করা হয় প্রকাশের বাসার পাশেই। এদিকে 24 ভাদ্র রাতে প্রকাশ বাড়িতেই ছিল, যেই ঘরে ছুটিতে বাড়ি আসলে তার স্ত্রীকে নিয়ে থাকত। গত কয়েকটি দিন প্রকাশকে আশেপাশের লোকজন কেউ দেখেনি। 4-5 দিন পর প্রকাশের বাড়ির কাছে খেতে কাজ করতে আসা মানুষরা বিকট দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে চলে আসে প্রকাশের ঘরটির কাছে। তারা বুঝতে পারে এই ঘরটি থেকেই দুর্গন্ধ আসছে, কিন্তু ঘরটি ভেতর থেকে বন্ধ। দরজায় কড়া নেড়ে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ভেঙে ফেলে দরজা। দরজা ভেঙেই তারা দেখে প্রকাশের পচে ফুলে যাওয়া দুর্গন্ধময় লাশ। লাশটি ঘরের মধ্যেই পড়েছিল। তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এবারও ময়নাতদন্তে দেখা যায় প্রকাশকে ঘরের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মেঝে সহ অন্য কোনো স্থানে এমন কোনো আলামত নেই যা দেখে বোঝা যায় খুনি বাইরে থেকে এসেছে বা খুন করে সে পালিয়ে গেছে। পুলিশ 2টি ময়নাতদন্তেই অদ্ভুত এক ব্যাপার খুঁজে পায়। এদেরকে যে মেরেছে তার হাত ও হাতের আঙ্গুল অস্বাভাবিক রকমের বড়, কিন্তু প্রভাস এবং পঙ্কজ তো পুলিশ হেফাজতে। তাহলে প্রকাশকে কে খুন করলো? অনেক তদন্ত করেও পুলিশ কোনো কুলকিনারা করতে পারে না, কিন্তু প্রভাস ও পঙ্কজও নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে না। তাই বিচারিক আদালতে প্রভাসের 12 বছর এবং পঙ্কজের 10 বছরের সাজা হয়। কিন্তু আসল রহস্য থেকে যায় অমীমাংসিত। এই রহস্যের কিনারা পেতে আমাদেরকে যেতে হবে আরো দূরে। প্রিয় শ্রোতা, 23শে ভাদ্র লাহোরিয়া গ্রামবাসীর কাছে এক ভয়ানক তারিখ। কারণ 1979 সালে গভীর রাতে এই ভয়ানক ঘটনা প্রতি বছর তাদেরকে স্মরণ করিয়ে দেয়। কারণ প্রতি বছর 23শে ভাদ্র প্রহ্লাদ বিশ্বাসের ওই ভিটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখত গ্রামের মানুষ। তাই গ্রামের মানুষ ওই ভিটা সহ আশেপাশের কিছু এলাকার নাম দেয় পোড়াবাড়ি। তো আয়না বন্দি যেটা বলে, আজকে আমরা আয়নার ঘটনা শুনি, যেটা হচ্ছে আপনাদের বহু কাঙ্ক্ষিত ঘটনা এবং আপনারা বহুবার এই ঘটনাটি চেয়েছেন এবং এই ঘটনাটি আমাদেরকে প্লে করতে বলেছেন। চলুন এই ঘটনাটি আমরা আজকে শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মলদ্বীপ থেকে বলছি। আমার নাম রনি এবং আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটা এবং একজন সিকিউরিটির সাথে ঘটা। আমি মলদ্বীপসে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আইটিতে। তো আজকে বিগত অনেক বছরই থাকা হচ্ছে মলদ্বীপসে। তো আমার লাইফের 3rd টাইম একটা ঘটনা ঘটছে যেটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি মলদ্বীপসে যে কোম্পানিতে কাজ করি আইটির, সাধারণত আমার কোম্পানিটা বেসিক্যালি বেশিরভাগ সময়ই এখানকার যে রিসোর্ট গুলো আছে সেই রিসোর্টের প্রজেক্ট গুলো নেয় বড় হওয়াতে। তো নর্মালি আমরা যে নেটওয়ার্ক সাইটের যে কাজগুলো করি, সাধারণত দিনের বেলায় অনেক গরম, প্রচন্ড গরম হওয়াতে 32, 33 এরকম তাপমাত্রা হওয়াতে, যেমন বিশেষ করে রাতে বিকেল থেকে আমাদের কাজটা শুরু হয়। বিকেল থেকে দেখা গেছে রাত্রে 2টা, 3টা, কখনো 4টা পর্যন্ত বেজে যায়। তো গত 10 দিন আগের ঘটনা এটা।
আমি কাজ করতেছি তো ওখানে আপনার আমি যে রিসোর্টটা কাজ করতেছি সেই রিসোর্টটার নাম আমি বলছি না, কারণ ওটা খুব পরিচিত একটা বিষয়, সেটা অনেকেই চেনে বা জানে এই গ্রুপটা। তো মূলত যে ঘটনা সেটা হলো আমি রাত আনুমানিক 12:30 পৌনে 1টার দিকে ওখানকার যে প্লেসটা ওটার নাম বলা হয় আপনার মহাল, ওরা ওটাকে মহাল নামে পরিচিত। তো ওখানে সবকিছু অ্যান্টিক অ্যান্টিক জিনিস দেওয়া থাকে, অলমোস্ট আছে ওইখানে অনেক অ্যান্টিক জিনিস আছে, অনেক পুরাতন জিনিস আছে যেগুলো সাধারণত মোটামুটি 200-300 বছর আগের জিনিসও আছে এখানে, ওরা কালেক্ট করছে এগুলা। তো ওখানে যে বিষয়টা সেটা হলো একটা আয়না নিয়ে। আমি ওইখানে ওয়াইফাই লাগানো ছিল, সেটা আমি রিমুভ করে অন্য জায়গাতে লাগানোর জন্য রাতে গিয়েছি, আমার বস আমাকে ওখানে পাঠিয়েছে। তো যাওয়ার পরে নর্মালি আমি ওয়াইফাই যে এপিটা সেটা আমি রিমুভ করে অন্য জায়গায় ওটাকে আবার পুনরায় লাগালাম। তো লাগানোর পরে আমি সেটা হলো ম্যাক্সিমাম গ্রাউন্ড থেকে ওপর পর্যন্ত ম্যাক্সিমাম লাইক দ্যাট 15 ফিট, 15 ফিটের মতো হবে। তো লাগানোর পর আমি ওপর থেকে নিচের দিকে তাকালাম, আমার মনে হচ্ছিল যে সেখানে কেউ বসে আছে। তো বসে থাকার ক্ষেত্রে রাতের বেলা এত রাতে সিকিউরিটি ছাড়া কাউরে অ্যাকচুয়ালি অ্যালাউ না, শুধুমাত্র আমরাই পারমিশন নিয়েছি রাতে কাজ করার জন্য, বাট ওখানে কারোরই থাকার কথা না। যাই হোক, তো আমি উপর থেকে দেখলাম কি যেন বসে আছে। তো আমি অ্যাকচুয়ালি ওটা নিয়ে বেশি একটা মাথা ঘামালাম না, যে সিকিউরিটি থাকতেই পারে, বাট আমি কনফিউজ ছিলাম যে অন্ধকারে আমি বুঝতেছিলাম না উপর থেকে যে আসলে কি ঘটনা, ওখানে কি বা কি আসে বিষয়। ওকে, তো আমি উপর থেকে আপনার যে সাধারণত আমরা লেডার বলি, এখানে মই বলা হয় আমাদের বাংলাদেশে আঞ্চলিক ভাষায়। তো আমি ওটা দিয়ে নিচে নামলাম, নামার পরে আমি সামনে আগাতে থাকার পরে সেখানে যে আয়নাটার কথা আমি বললাম সেই আয়নাটা ওখানে ছিল। তো আমার মনে হচ্ছিল যে কেউ একজন চেয়ারে বসে সেই আয়নাটা দেখতেছে। তো আয়নাটা দেখতেছে, তো আমি ভাবলাম যে পাগল টাগল নাকি এত রাত্রে আয়না দেখতেছে, তাও অন্ধকারের মধ্যে বসে বসে, বুঝে যাচ্ছে না আসলে চেহারাটা বেসিক্যালি। তো এটা ভাইবা যে আমার যে ব্যাগটা ছিল, আমার যে আপনার সমগ্র টুলস সামগ্রী ছিল, আমি সেই ব্যাগটার ভেতরে সবকিছু রাখার জন্য আমি শুধুমাত্র জাস্ট ডান দিকে একটু ঘুরছি। তো ঘোরার পরে ব্যাগটা হাতে নিয়ে কাঁধে নিয়ে পরে আমি আবার বাম দিকে ঘুরলাম, ঘোরার পরে দেখি কিছু নাই, শুধু আয়নাটা ও চেয়ারটা টেবিলটা পড়া ওখানে। তো আমি তেমন একটা মানে কনফিউজড হলাম আসলে ঘটনাটা কি। তো সর্বোপরি আমি সামনে যাওয়ার পরে যেটা আমার সাথে ঘটলো, আমি সামনে যাওয়ার পরে মনে হচ্ছে যে আয়নার ভিতর থেকে কেউ একজন আমাকে বলতেছে, তুই এখানে কি করতেছিস? এটা শোনার পরে মানে আমি খুব শক, আমি প্রচন্ড পরিমাণে ভয় পেলাম। ভয় পাওয়ার পরে আমি ডানে বামে কোনো কিছু না ভাই আমি পিছন দিকে হাঁটা শুরু করলাম আয়নার দিকে তাকিয়ে। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি মানে প্রচন্ড সিরিয়াসলি, যখন আমাকে বলছে যে তুই এত রাত্রে এখানে কি করতেছিস, শুদ্ধ বাংলায় আমাকে বলতেছে তুই এত রাতে এখানে কি করতেছিস। তো আমি খুব একটা ভয় পাওয়ার পরে আমি যখন পিছনে হাঁটলাম, তো অ্যাকচুয়ালি বিচের সাইডে জিনিসটা করা, আমার কাছে প্রত্যেকটা ছবি আছে, আমি সম্পূর্ণ ফুটেজ গুলো পরের দিন যখন আমি বিকেল বেলা ওখানে গেছি আমি সবগুলো ফুটেজ নিয়েছি, আমি প্রত্যেকটা পিকে আমি পাঠিয়ে দেবো রাসেল ভাই আপনাকে, আশা করি লিসেলামতেও আপনি সবাইকে দেখাবেন, কোনো সমস্যা নেই। তো পরের দিন আমি ওখানে মানে প্রচন্ড ভয় পাওয়ার পরে আমি চলে গেলাম খুব ক্লিয়ারলি, আমি সাইকেলটা এখানে ব্যাটারি বাইক সাইকেল আছে সেটা নিয়ে আমি খুব ফাস্টলি আমি অফিসে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আমার পিএম কে বললাম যে অ্যাকচুয়ালি এই ঘটনা আমি ভয় পেয়েছি। তো আমার মানে মলদ্বীপের যে ভাষা সেই ভাষায় আমাকে বলতেছে নো প্রবলেম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, বাট আমি পারবো না, আই কান্ট, আজকে রাতে আমি কোথাও কাজ করতে যেতে পারবো না, সিরিয়াসলি আমার খুব ভয় লাগছে। তো পরের দিন সকালবেলা আমি ওখানে গেলাম, সকালে না, আমি ওখানে 3:30 পৌনে 4টার সময় গেলাম। যাওয়ার পরে আমি ছবি তুললাম, সবকিছু বললাম। তো সেই সিকিউরিটিটা যে থাকে নাইট ডিউটিটা করে, উনি হচ্ছে নেপালের একজন লোক, সাধারণত এখানে অধিকাংশ সিকিউরিটি নেপালের। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি তো এখানে রাত্রে ডিউটি করেন, তো আপনি কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কখনো? তো সে আমাকে বলতেছে আপনি কিভাবে জানেন? তো আমি বললাম যে আমি গতকাল রাতে এরকম কাজ করতে আসছি, তো আমি এরকম আমার সাথে হয়েছে। তো হওয়ার পর উনি আমাকে বলতেছে যে অ্যাকচুয়ালি এটা খুব ন্যাচারাল একটা জিনিস, আমি প্রতি রাতেই একটা মুহূর্তে দেখি, ঠিক এক্স্যাক্টলি সেই 12টা 12:30 1টা 1:30টার মধ্যে আমি দেখি। তো আমি তাকে বললাম যে আপনি কখনো ভয় পান নাই বা আপনাকে কখনো কিছু বলে নাই? কয় না, প্রতি রাতে এরকম হয় মাঝে মধ্যে। দেখা গেছে যে ওই সময়টা এখন আমার মানে সম্পূর্ণ আমার আইডিয়া হয়ে গেছে, আজকে 3 মাস হয়েছে এই জায়গাটা কমপ্লিট হয়েছে, এটা এখানে আসছে 3 মাস হয়েছে।
তো আমার এটা আইডিয়া হয়ে গেছে, ঠিক এক্স্যাক্টলি ওই টাইমটুকুতে আমি বাইরে থাকি, আমি কখনো এটার ভিতরে থাকি না। একদিন আমি প্রচন্ড ভয় পেয়েছি। তার সাথে হয়েছে হলো ওই আয়নাতে আপনার মানে দূর থেকে একটা লাইট পড়ে বিধায় মহলের যে লাইট গুলো আছে সেই লাইট গুলো রিফ্লেক্স করাতে সিকিউরিটি যেখানে বসে ওইখানে একটু প্রবলেম হয়, কোনো চোখে পড়ে লাইটটা। সেই জন্য সে একদিন গেছে রাতের বেলা, সেখানে একটা মানে নর্মালি যে ওয়াটার প্রুফ লেদার গুলো ইউজ করা হয় সেটা দিয়ে ঢাকার জন্য। তো পরে উনি ঢাকতে গেছে পরে উনি বলতেছে যে তুই আমাকে কেন ঢাকতেছে, মানে ওনাকে বলছে ওনার দেশের ভাষায়। উনি অদ্ভুত একটা বিষয়, আমাকে বলছে বাংলা ভাষায়, ওনাকে বলছে নেপালিয়ান ভাষায়। তো সে প্রচন্ড ভয় পায়। সে প্রচন্ড ভয় পাওয়ার পরে আপনার যে সাধারণত ওয়্যারলেস গুলো ইউজ করে সিকিউরিটির সাথে সাথে উনি সবাইকে ডাকছে। ডাকার পরে এই ঘটনা বলছে। পরবর্তীতে ওই দিন রাত্রে ওইখানে 2 জন মানে এক্সট্রা একজন সিকিউরিটি আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি আপনার ভালো লাগে লিজনকে সবাইকে শোনাবেন। আশা করি রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকেন, ভালো দলই থাকবেন ইনশাল্লাহ। আমার লাইফে আমার রিলেটিভ সবার সাথে ঘটনাগুলো এরকম অনেক ঘটনাই ঘটছে, যেটা আমি ভবিষ্যতে সময় পাইলে অবশ্যই জানাবো সবাইকে, আপনাকে জানাবো রাসেল ভাই। ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহোরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা বা যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখেনি। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকেই। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে
উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে, তার থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন মানে এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহের জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বীর সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুরে একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক করে। দরজা খুলে দেখে ওই মুরব্বী, যে মুরব্বী তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছিল। তখন ওই মুরব্বী ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছিল। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বী একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না, আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সব জ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষ রূপী। এবং এই নৌকাটি
শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে নয়। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে, হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা, তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয় আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে, এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যে গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়। গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের উপরে। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান। ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটু উপদেশ দেন। তিনি বলেন যে বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ, নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় মানে পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এইটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান,
সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে উনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো, এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল, আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব, তোমার যখন যে সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি, ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন। তখন আলামিন ভাই যখন ভূত.কমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন, তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, ভূত.কমে এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না, বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। তখন আপনারা তার নিজের মুখ থেকেই বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, যেহেতু দেখা যাচ্ছে না, তারপর আপনার ঘটনায় যাব। আমি মাহমুদ সোয়েব। জি, আমি আজকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি, এটা রাজশাহীর একটি ঘটনা। যে ঘটনাটি রাজশাহীর লোক যদি শোনে, এরা এই ঘটনার সাথে কিছু বাস্তব সাদৃশ্য মিল পাবে আর কি। চলুন চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। রাজশাহীর এক ছোট গ্রামে একটা পুরনো পাকা রাস্তা আছে। ওই রাস্তাটা দিনের বেলায় স্বাভাবিক থাকলেও রাত নামলেই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটত। গ্রামের মানুষ খুবই কম ওই পথে যেত। একবার এক যুবক নাম সাকওয়াত শহর থেকে রাতে বাড়ি ফিরছিল। সময় তখন প্রায় 12টা বাজে। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার ধারে এক অচেনা মানুষ দাঁড়িয়ে থাকতে দেখল। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু মুখটা অদ্ভুতভাবে অন্ধকারে ঢাকা। শওকত ভেবেছিল হয়তো কোনো পথিক সাহায্য চাইবে। লোকটা হঠাৎ ধীরে ধীরে বলল, ভাই, এক গ্লাস পানি পাওয়া যাবে? শওকত কিছুটা ভয় পেলেও বলল, পানি তো নেই, তবে চান্দাইলে পৌঁছালে পাওয়া যাবে। লোকটা মুচকি হেসে বলল, আমার আর পানি লাগবে না, আমি তো অনেক আগেই মরে গেছি। বলেই লোকটা রাস্তার এক পাশ থেকে বিশাল গাছের নিচে মিলিয়ে গেল। শওকত তখন থরথর করে কাঁপছিল, ভাবছিল হয়তো তার চোখের ভূত। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করল গাছটার নিচে শুকনো মাটিতে হঠাৎ করেই ভিজে লালচে দাগ ছড়িয়ে পড়েছে। পরে গ্রামের মানুষজন জানলো
কয়েক বছর আগে ওই জায়গায় এক পথিককে খুন করে রাস্তার ধারে কবর দিয়ে রাখা হয়েছিল। তখন থেকেই মাঝে মাঝে তার ছায়া নাকি দেখা যায়। শওকত সেই রাতের পর থেকে একদম পাল্টে গেল। তার চোখে ভয়, রাতে একা বাইরে বের হতে পারতো না আর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই ঘটনার পর থেকে প্রায় প্রতি রাতেই স্বপ্নে সেই চেনা অচেনা পথিক তাকে ডাকতে থাকলো। স্বপ্নে লোকটা বারবার বলতো, আমাকে মুক্তি দাও, আমাকে এখানে বন্দি করে রেখেছে। প্রথম প্রথম শওকত ভেবেছিল দুঃস্বপ্ন, কিন্তু তৃতীয় রাতে হঠাৎ দরজার বাইরে কার যেন জোরে কাশির শব্দ শোনা গেল। দরজা খুলে দেখলো কেউ নেই, অথচ গেটের মাটিতে ভিজে লালচে ছোপ। পরের দিন সকালে শওকত গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠকে ডেকে নিয়ে আসলো এবং গাছটার কাছে সবাইকে সেই ঘটনাটা খুলে বলল। গ্রামের মুরব্বী বলল, আমরা জানি এখানে অশান্ত আত্মা ঘুরে বেড়ায়, তবে ওর কবরটা আসলেই আছে কিনা কেউ কোনোদিন ঘুরে দেখেনি। তখন সিদ্ধান্ত হলো, সন্ধ্যার পর সবাই মিলে গাছের নিচে খোঁড়াখুড়ি শুরু করবে। সন্ধ্যা নামতেই কয়েকজন সাহসী মানুষ লণ্ঠন আর কোদাল নিয়ে গাছটার নিচে খোঁড়া শুরু করলো। বাতাসটা অদ্ভুত ভারী হয়ে গেল, যেন চারপাশে কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে আছে। মাটি 1 ফুট খোঁড়ার পর একটা পচা গন্ধ বের হতে লাগলো। সবাই থমকে গেল। শওকত সাহস করে এগিয়ে গেলে বলল, ঘুরতে থাকো, এখানে অবশ্যই কিছু আছে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ভাঙা একটা কাঠের বাক্স, যেন কোনো কফিন একসময় মাটিতে চাপা দেওয়া হয়েছিল। বাক্সটা এতটাই পুরানো যে হাত দিতেই ভেঙে গেছে। ভেতরে শুকনো হাড় আর হাড়ের উপর একটা সাদা পাঞ্জাবি জড়ানো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কাপড়টা একদম নতুনের মতো, মাটিতে একটু পরিমাণও পচেনি। ঠিক তখনই হঠাৎ লণ্ঠন নিভে গেল। অন্ধকারে সবাই কেবল একটা শীতল গলার শব্দ শুনল, তোমরা আমার ঘুম ভেঙে দিলে। মুহূর্তেই সবাই ভয়ে চারিদিকে দৌড়ে পালাতে লাগলো। শুধু শওকত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ সেই স্বপ্নের পথিকটা তার সামনে দাঁড়িয়ে ছিল। লোকটার চোখ লালচে, ঠোঁটে অদ্ভুত হাসি। তুমি তো আমায় মুক্তি দিতে চেয়েছিলে, তাই না? তাহলে এসো। লোকটা হাত বাড়িয়ে দিল শওকতের দিকে। শওকত ভয়ে কাঁপছিল, কিন্তু অদ্ভুত এক শক্তি যেন তাকে সেই হাত ধরতে বাধ্য করেছিল। অনেক কষ্টে সে পিছিয়ে আসতে চাইছিল, কিন্তু শরীর যেন জমে গিয়েছিল। হঠাৎ করে গাছের চারপাশ থেকে শো শো বাতাস বইতে শুরু করলো। চারপাশে শোনা গেল মানুষের গঙ্গানের মতো শব্দ। কেউ যেন কাঁদছে, কেউ আবার হাহাকার করছে। শওকত চোখ বন্ধ করে নামাজের দোয়াগুলো পড়তে শুরু করলো। সাথে সাথেই চারপাশটা কেঁপে উঠল, আর সেই লাল চোখওয়ালা লোকটা হঠাৎ পিছনে সরে গেল। লোকটা ফিসফিস করে বলল, তুমি আমাকে বাঁচাতে পারলে না, এখন তুমি আমার জায়গায় থাকবে। এই কথা বলেই লোকটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। হঠাৎ শওকত বুঝলো তার চারপাশে কেউ নেই। গ্রাম থেকে আসা অন্য সব লোকও যেন গায়েব হয়ে গেছে। লণ্ঠনগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে, আর চারদিক শুধু কাকের ডাক শোনা যাচ্ছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে গ্রামে ফিরল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখন গ্রামে পৌঁছালো তখন সকালের আলো ফোটার কথা, অথচ এখনো চারিদিকে ঘন অন্ধকার। শওকত দৌড়তে দৌড়তে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালো, কিন্তু গ্রামটা যেন আর আগের মতো নেই। ঘরবাড়িগুলো সব ভাঙাচোরা, দরজা জানালা হাওয়ায় দুলছে। কুকুর ডাকছে, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। সে হাঁপাতে হাঁপাতে এক বাড়ির ভিতরে ঢুকলো এবং বাড়ির ভিতরে ঢুকে দেখে টেবিলের উপরে একটা কেরাসিনের লণ্ঠন জ্বলছে।
আর লণ্ঠনের আলোয় কারো ছায়া দেখা যাচ্ছে। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো এবং সেটা ছিল সেই সাদা পাঞ্জাবি পরা লোক। লোকটার মুখে মুচকি হাসি এবং সে হাসতে হাসতে বলল, তুমি ভেবেছ পালিয়ে বাঁচবে? এই গ্রাম তো আমার, আর তুমিও আমার। শওকতের শরীর কাঁপতে লাগলো, সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। ঠিক সে মুহূর্তে হঠাৎ তার পিছনে দরজায় কড়া নড়ার শব্দ শোনা গেল। দরজার ওপার থেকে কেউ ডাকলো, শওকত, দরজা খোলো, আমরা এসেছি। শওকত ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই ভীষণ এক ঠান্ডা বাতাস ভেতরে ঢুকলো, আর ঘরের ভিতরের লণ্ঠনটা নিভে গেল সাথে সাথেই। অন্ধকারে শওকত টের পেল তার চারপাশে অনেকগুলো হাত একসাথে তাকে জড়িয়ে ধরেছে। তারপর শুধু শোনা গেল ভেসে আসা একসাথে বহু কণ্ঠের ভারী ফিসফিস, এবার তুমি আর ফিরে যেতে পারবে না। চারদিক থেকে যে হাতগুলো শওকতকে জড়িয়ে ধরেছিল, মুহূর্তের মধ্যেই সেই শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে যতই ছটফট করুক, কোনো লাভ হলো না। হঠাৎ চোখের সামনে আগুনের মতো লালচে আলো জ্বলে উঠল। শওকত দেখতে পেল তার চারপাশে গ্রামবাসীর মতো দেখতে বহু মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কারোরই চোখ নেই, শুধু ফাঁকা গর্ত আর অন্ধকার। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আমরা সবাই এখানে আটকে পড়েছি, যেমন তুইও পড়বি। শওকত কাঁপতে কাঁপতে বলল, না, আমি ফিরে যেতে চাই, আমি মরিনি। ঠিক তখনই সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা আবার সামনে এলো। এবার তার চেহারাটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল। পচা ফাটা ঠোঁট, হাড় বের হয়ে যাওয়া গাল, আর চোখগুলো অদ্ভুত শূন্যতা। সে শওকতের কানে ফিসফিস করে বলল, তুই যখন প্রথম আমাকে দেখলি তখনই তোর নিয়ত লিখে গেছে। এখন থেকে এই গ্রামে তোর ঘর। দিনের আলো তো তোর কাছে আর আসবে না। শওকত শেষবারের মতো চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে শুধু কর্কশ এক শব্দ বের হলো। তারপর হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে মানুষজন যখন রাস্তার পাশে গাছটার নিচে যাচ্ছিল, তখন তারা দেখলো মাটিতে পড়ে আছে এক ভাঙা লণ্ঠন আর ছিঁড়ে যাওয়া একটা শার্ট। শওকতকে সবাই খুঁজে পেল না, কিন্তু এরপর থেকে গ্রামের একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে কেউ রাস্তা দিয়ে হাঁটলে দূর থেকে স্পষ্ট শোনা যেত কেউ যেন তার নাম ধরে ডাকছে, এই থাম, একটু দাঁড়া। প্রথমে মনে হতো কোনো চেনা মানুষ তাকে ডাকছে, কিন্তু ফিরে তাকালেই দেখা যেত শূন্য রাস্তা। কেউ অদ্ভুত হলো, আরো অদ্ভুত হয়ে গেল। কয়েকজন লোক বলল তারা নাকি শওকতকে দেখেছে, সাদা জামা গায়ে, হাতের আঙ্গুল ভাঙা, লণ্ঠন ঝুলছে, আর সে নীরবে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকে। কেউ কাছে গেলেই সে ফিসফিস করে বলে, আমাকে ওরা এখানে আটকে রেখেছে, তুই যদি একবার দাঁড়াস তোরও মুক্তি নেই। এভাবে কয়েকদিন যেতে যেতেই গ্রামের মানুষ রাতের পর রাত রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করে দিল। যারা সাহস করে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তখন সিদ্ধান্ত নিল ওই জায়গাটা সম্পূর্ণ অশুভ, আর তারা রাস্তার সেই অংশটা মাটি দিয়ে ভরে দিল, গাছটা কেটে ফেলে দিল, যেন কেউ আর ভুলেও ওই সীমানায় না যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গাছটা কেটে ফেলার পরের দিন ভোরে দেখা গেল সেই একই গাছ আবার আগের মতো দাঁড়িয়ে গেছে, যেন কেউ কোনোদিন সেই গাছ কাটেইনি। আর তার নিচে একটা নতুন ছায়া দেখা গেল। সেই ছায়া আর কারো নয়, শওকতের। গাছটার নিচে শওকতের প্রথম যেদিন দেখা গেল, গ্রামের মানুষ ভেবেছিল হয়তো চোখের ভুল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কাণ্ড ঘটতে লাগলো।
রাতে যে বাড়ির পাশ দিয়ে বাতাস যেত সেখানে হঠাৎ করে শওকতের কণ্ঠ ভেসে আসতো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি একা না, আরো অনেকে আছে এখানে, সবাই বাঁচাও। শুরুতে সবাই ভয় পেয়ে নামাজের দোয়া পড়তে লাগলো, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো যে পরিবার নামাজ পড়তো তাদের বাড়ির উঠোনে মাঝরাতে অচেনা পায়ের ছাপ পাওয়া যেত। ছাপগুলো ভিজে কাদা দিয়ে বানানো, আর সেটা একদম ভিতর থেকে বাইরে যাওয়া অবস্থায় থাকতো, মানে কেউ ভেতরে দাঁড়িয়ে ছিল। ধীরে ধীরে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লো। শিশুরা মাঝরাতে ঘুম থেকে উঠে কাঁদতো, আমাদের জানালার পাশে শওকত চাচা দাঁড়িয়ে আছে। কেউ কেউ আবার বলা শুরু করলো, শওকতের মুখটা আর মানুষের মতো নেই, শুধু দুটো একেবারে কালো দাঁত লম্বা হয়ে গেছে, আর শওকতের শরীরটাও ছায়ার মতো চিকন। গ্রামের মুরব্বীরা বুঝে গেলেন শওকত এখন শুধু একা নয়, সে ধীরে ধীরে পুরো গ্রাম দখল করতে চাচ্ছে বা করে ফেলেছে। গ্রামের ভয়ঙ্কর ঘটনা ঘটলো এক রাতে। পুরো গ্রাম একসাথে কুকুরের চিৎকার জেগে উঠলো। সবাই গিয়ে দেখলো গাছটার নিচে শওকত একা নেই, তার চারপাশে আরো অচেনা অনেক ছায়া দাঁড়িয়ে আছে, যেন গ্রামে হারিয়ে যাওয়া মানুষগুলো সবাই তার সাথে ফিরে এসেছে। শওকতের কণ্ঠ ভেসে এলো, তোমরা পালাতে আর পালানোর কোনো জায়গা পাবে না, এখন পুরো গ্রামটাই আমাদের। গ্রামের মানুষরা ভয়ে দিন কাটাতে লাগলো, কেউ আর সন্ধ্যার পর বের হতো না, কিন্তু অদ্ভুত ভাবে প্রতিদিন ভোরে দেখা যেত কেউ না কেউ আর কাউকে, মানে কাউকে না কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন সাহস করে কয়েকজন যুবক সিদ্ধান্ত নিল গাছটা আবার কেটে ফেলবে। তারা কোদাল আর কোরাল নিয়ে সেই রাতে সেখানে গেল এবং গাছটার কাছে যেতে শীতল বাতাস চারিদিক ঘিরে ফেলল। যখন কোদাল মাটিতে বসালো তখনই মাটির ভিতর থেকে এক গলা ভেসে এলো, থামো, এখানে, এটা তোমাদের শেষ রাত, থেমে যাও। হঠাৎ করে মাটি ফেটে গেল এবং ভেতর থেকে ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়া ভেতরে দেখা গেল অসংখ্য মুখ, যারা একসময় এই গ্রামে হারিয়ে গিয়েছিল। তাদের সবার চোখ ফাঁকা, মুখ খোলা, আর কণ্ঠস্বর মিলেমিশে এখানে ভয়ঙ্কর আওয়াজ তুলল। ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল শওকত। এবার সে পুরোপুরি ভিন্ন, তার শরীরটা আগুনের মতো লালচে, চোখ দুটো কয়লার মতো জ্বলছে, আর হাত উঠিয়ে বলল, এ গ্রামের মানুষ আর তোমাদের জন্য নয়, এটা এখন আমাদের গ্রাম। তোমরা যারা পালাতে চাও পালাও, কিন্তু মনে রেখো যে একবার এই পথে ঢুকেছে সে আর কোনোদিন মুক্তি পায়নি। পরের দিন সকালে গ্রামের সকল মানুষ এবং লোকজন এসে দেখে সারা গ্রামটা ফাঁকা এবং ঘরবাড়ি সব অক্ষত, কিন্তু মানুষ নেই। শুধু গাছটার নিচে ঝুলে এক ভাঙা লণ্ঠন আর ছড়ানো ছিটানো জুতা, চপ্পল। তখন সেই জায়গাটা মানচিত্র তো হারিয়ে গেছে। কেউ যদি জিজ্ঞেস করে গ্রামের নাম কি বা কি ছিল, তখন কেউ উত্তর দিতে পারে না। কেবল শোনা যায় মাঝরাতে হাওয়ার সাথে ফিস ফিস কণ্ঠে ভেসে আসা, আমরা এখানে আছি। বছর কয়েক পর এক ভ্রমণকারী পুরো মানচিত্র নিয়ে ওই এলাকার কাছে এলো এবং মানচিত্রে স্পষ্ট লেখা ছিল গ্রামের নাম, রাস্তা আর সেই বিশাল গাছ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাস্তবে সেখানে শুধু ঘন জঙ্গল, ভাঙাই রাস্তার ইট, চারপাশে অদ্ভুত নীরবতা। ভ্রমণকারী অবাক হয়ে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ বাতাসে এক শব্দ ভেসে এলো, তুই কি আমাদের খুঁজতে এসেছিস? সে চারিদিক তাকালো, কেউ নেই, কিন্তু মাটিতে হঠাৎ ভেজা পায়ের ছাপ ফুটে উঠল। ছাপগুলো ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। ভ্রমণকারী ভয়ে দৌড় দিল, আর পিছনে তাকিয়ে শুধু এক ঝলক দেখলো গাছটা আবার সেখানে দাঁড়িয়ে আছে, আর তার নিচে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে শওকত। তার ঠোঁটে অদ্ভুত হাসি, চোখে অগ্নির মতো লাল আলো। নতুন মানুষ আসছে, এবার তুমি আর পালাতে পারবে না।
এরপর থেকে ওই জঙ্গল কেউ আর মানচিত্রে খুঁজে পায়নি, কিন্তু মাঝরাতে দূর থেকে এখনো আলো ঝলমল করতে দেখা যায়, আর কারো কানে ভেসে আসে ভৌতিক ফিসফিস, আমরা এখানেই আছি, আমরা অপেক্ষায় আছি। তারপর মাঝরাতে অন্ধকারে যারা সাহস করে সেই জঙ্গলের কাছে যায়, তারা সব সময় একই অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাস্তার ধারে হঠাৎ কুয়াশা জমে যায়, আর বাতাসে ভেসে আসে একাধিক কণ্ঠস্বর, তুমি একা, তুমি একা। যদি কেউ লণ্ঠন হাতে এগিয়ে যায়, তারা দেখতে পায় ছায়ার মতো অজানা প্রাণীরা চারপাশে ঘুরছে, তাদের চোখগুলো লালচে জ্বলছে, ফিসফিস ফিসফিস করে কণ্ঠে আর কর্কশ শব্দ মিলিয়ে এক ভয়ঙ্কর আওয়াজ তৈরি করেছে। কেউ যদি সরে গিয়ে পালাতে চায়, তাদের পা যেন মাটিতে আটকে যায়, আর ঠিক সেই সময় লালচে চোখওয়ালা শখওয়াতের ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে, মুখে অদ্ভুত হাসি আর লণ্ঠন ঝোলানো হাতে। কেউ যদি প্রশ্ন করে তোমরা কে, ফিসফিস করে ভেসে আসে একের পর এক কণ্ঠ, আমরা যারা হারিয়েছি, আমরা যারা এখনো আটকা, আমরা অপেক্ষায় আছি এবং তুমিও আমাদের সাথে থাকবে। এই বলে যারা জঙ্গলের সেই কাছে যায়, তারা দেখতে পায় লণ্ঠনে আলো এখনো ঝলমল করছে। হঠাৎ বাতাসের ঠান্ডা ঝাপটা আর সেই সঙ্গে শখওয়াতের হাসে ভেসে আসে, নতুন আত্মা এসেছে। যদি কেউ দৃষ্টি ফিরিয়ে তাকায়, দেখতে পায় মাটিতে পায়ের ছাপ নেই, কিন্তু চারপাশে অদ্ভুত ছায়া ভেসে বেড়াচ্ছে। তারা বুঝতে পারে হারিয়ে যাওয়া মানুষদের আত্মা শখওয়াতের সাথে জঙ্গলে আটকা পড়েছে। রাত যত গাঢ় হয়, লণ্ঠনের আলো আরো জ্বলজ্বল করে ওঠে, আর কণ্ঠস্বর আরো জোরে ফিসফিস করতে থাকে, আমরা সব সময় এখানে থাকব, তুমি আর পালাতে পারবে না। যারা জীবিত ফিরে আসে, তারা আর কখনোই ওই জায়গার নাম বলতে পারে না। কেউ কেউ অচেনা ভয়ের কারণে চুপচাপ চলে যায়, কিন্তু তাদের চোখের সামনে সেই লালচে চোখ, অদ্ভুত হাসি আর ঝলমল লণ্ঠনের ছবি চিরকাল ভেসে থাকে। এভাবেই জঙ্গলটি হয়ে ওঠে একটি অভিশপ্ত স্থান, যেখানে শখওয়াত এবং হারানো আত্মাদের ছায়া চিরকাল অপেক্ষা করে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আমি আরো একটি ঘটনা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে একটি ছায়াচ্ছন্ন রাত। মাহমুদ ও তার 4 বন্ধু গ্রামের পাশে পুরনো জঙ্গল দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। জঙ্গলটা অনেক বছর ধরে জনবসতি ও ত্যাগ করা হয়েছে। গ্রামে শোনা যায় রাতে কেউ সেখানে গেলে কখনো আর ফিরতে পারে না। মাহমুদ তাদের সবাইকে সাবধান করছিল, কিন্তু বন্ধুরা হেসে উড়িয়ে দিচ্ছিল। হঠাৎ এক গভীর শ্বাসের মতো শব্দ চারপাশে ভেসে এলো। তারা থমকে দাঁড়ালো, চারপাশে কেবল অন্ধকার আর অদ্ভুত হাহাকার। তখনই একটা ঝাপসা আলো তাদের সামনে ভেসে উঠল। আলোটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, কিন্তু চোখগুলো ছিল লাল এবং মুখে অদ্ভুত হাসি। বন্ধুরা চিৎকার করতে করতে দৌড়তে শুরু করলো, কিন্তু মাহমুদের পা যেন মাটিতে আটকে গেছে। তোমরা এখানে আসতে পারো না, এবার কেউ ফিরে যেতে পারবে না। ঝাপসা কণ্ঠটি বাতাসে ভেসে এলো এই কথা। মাহমুদ চোখ বন্ধ করে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করলো। তারপরেই তার চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখলো বন্ধুরা আর নেই। চারপাশে কেবল অন্ধকার এবং সেই লাল চোখের দানব। পরের দিন সকালে গ্রামের মানুষরা জঙ্গলের পাশে খুঁজে পায় মাহমুদকে, কিন্তু সে একদম নীরব, চোখে আতঙ্ক আর স্মৃতিচিহ্ন ছাড়া কিছুই নেই। আর বন্ধুরা তারা তখন ফিরে আসেনি। তারপর থেকে কেউ ওই জঙ্গলের দিকে হাঁটে যায় না, কিন্তু মাঝরাতে দূর থেকে এখনো আলো ঝলমল করে আর বাতাসে ভেসে আসে অদ্ভুত ফিসফিসি আওয়াজ, আমরা এখানেই আছি, তুমি আবার আসলে। আর তারপরেই মাহমুদ ধীরে ধীরে সচেতন হলো।
আর সে নিজে হাত পা খুঁজে দেখলো সব ঠিক আছে, কিন্তু চারপাশে কেবল কুয়াশা আর অদ্ভুত ঠান্ডা বাতাস। বন্ধুরা, কোথায় গেল সে? সে চিন্তা করলো, আমার বন্ধুগুলো কই? সে কোনোভাবেই বুঝতে পারলো না। মাহমুদ যত দূর চোখ ঘোরালো, দেখলো জঙ্গলটার ভেতরে অদ্ভুত ছায়া চলাফেরা করছে। ছায়াগুলো মানুষের মতো, কিন্তু অনেক লম্বা, এবং তাদের গায়ে কোনো স্পষ্ট রূপ নেই। তারা ধীরে ধীরে মাহমুদের দিকে এগোচ্ছে, আর প্রতিটি ধাপের সাথে মাটিতে ভয়ঙ্কর ও গুঞ্জন উঠেছে। হঠাৎ মাহমুদ এক অদ্ভুত কণ্ঠে শুনতে পেল, তুমি একা নয়, আমরা সব সময় তোমার পাশে থাকব। ভয় পেয়ে সে দৌড়াতে লাগলো, কিন্তু মনে হলো জঙ্গল যেন অসীম, আর এখানে পথ হারানোটা খুবই সহজ। প্রতিটি বাঘ ঘুরলে সে আগের অবস্থানে ফিরে আসছে। জঙ্গল তার প্রতি খেলা করছে। রাতের অন্ধকারে মাহমুদ দেখলো একটা পুরনো কুঁড়ে ঘর। সেখানে তার বন্ধুরা শেষবার দেখা গেছে তার বন্ধুদের, কিন্তু কুঁড়ে ঘরটা এখন ছায়া আর আলো দিয়ে ভরা। ভিতরে কারো উপস্থিতি স্পষ্ট। সে ভয়কে তাড়িয়ে কুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করলো, এবং ভিতরে চারপাশে অদ্ভুত চিত্রকর্ম, দেয়ালে খোদাই করা নাম, আবার অদ্ভুত রঙের দাগ। সে দেখতে পায় বন্ধুরা আসলে এখানেই ধরা পড়েছিল, এবং কিন্তু তাদের চেহারা কোনো মায়াবী রূপ নেই, বরং তারা এখন অর্ধেক ছায়া অর্ধেক বাস্তব। মাহমুদ চিৎকার করে বলল, আমাদের কি হলো? আমরা কেন এমন হলাম? একটি গভীর গুঞ্জন ভেসে এলো, এরা আমাদের নতুন অতিথি, এবার তুমি আর পালাতে পারবে না। এমন একটি আওয়াজ করলো রাসেল ভাই। তারপরে মাহমুদ তখন বুঝলো জঙ্গলের মায়াজাল কেবল আতঙ্কই নয়, এটি এক জীবনের জীবন্ত শিকার। আর রাতের অন্ধকারে তার একমাত্র লক্ষ্য হচ্ছে জীবিত থাকা, নিজের জীবন নিয়ে ফিরে বাসায় যাওয়া অথবা জীবিত থাকা। তারপর রাত যত গভীর হলো, মাহমুদ বুঝতে পারলো যে কেবল দৌড়ানো বা চিৎকার করে কোনো সাহায্য আসবে না। জঙ্গলের ভিতরে অদ্ভুত কাঁপুনি এবং ফিসফিস, যেন প্রতিটি গাছ, প্রতিটি শাখা প্রশাখা তার প্রতি নজর রাখছে। সে কুঁড়ে ঘরের এক কোণে লুকিয়ে বসলো। অদ্ভুতভাবে ছায়া বন্ধুরা ধীরে ধীরে চারপাশে ঘিরে ধরলো, আর তারা আর কথা বলছে না, কেবল চেয়ে চেয়ে আছে, যেন তার ভয়কে শক্তি হিসেবে শোষণ করছে। মাহমুদ ভয়কে বশীভূত করার চেষ্টা করলো, কিন্তু তার হৃদয় প্রতিটি ধাক্কায় আরো তীব্রভাবে কম্পিত হচ্ছে। হঠাৎ কুঁড়ে ঘরের দেয়ালে ঝলমল করলো লাল আলো, চমকে উঠে আলো থেকে একটি মুখ বেরিয়ে আসে, এবং মুখটা মানুষের নয়, বরং এক অদ্ভুত এবং বিকৃতি রূপ, যারা চোখ যেন সরাসরি মাহমুদের মন পড়তে পারছে। মুখটি ফিসফিস করে বলল, যে কেউ এখানে আসে সে আর আগের মতো ফিরে যেতে পারে না। তুমি আমাদের সাথে থাকো অথবা হারিয়ে যাও। মাহমুদ তখনই বুঝলো এই জঙ্গল আর কুঁড়ে ঘরে কেবল ভূত বা ছায়ার নয়, এটি একটি জীবন্ত সংযোগ, যেখানে একবার ধরা পড়লে তুমি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। রাতের শেষ, মাহমুদের শরীর ও মন পুরোপুরি কাঁপছে, কিন্তু হঠাৎ এক পরিকল্পনা করলো যেন জঙ্গলের অদ্ভুত চক্র ভেঙে দিতে পারে। সে চুপচাপ ঘরের জন্য প্রান্তে এগেলো। ছায়া বন্ধুরা কিছুটা থমকে গেল। মাহমুদ এক প্রাচীন ধুলোযুক্ত বই খুঁজে পেল, যার পাতাগুলো অদ্ভুতভাবে চমকে যেন আগুনে পোড়া। পড়তে পড়তে সে জানতে পারলো, যদি রাত শেষ হওয়ার আগে এখানে এক নির্দিষ্ট কাজ করতে না পারে, সে সব সময় এই জঙ্গলের নতুন অংশ হবে। মাহমুদ তখন সিদ্ধান্ত নিল, যে কোনো মূল্যে তাকে বাঁচতে হবে। রাত এখন সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায়। ছায়া এবং বন্ধুরা আরো ঘন হয়ে আসছে, এবং
তারা কেবল অন্ধকার আর লাল চোখ দেখতে পাওয়া ছাড়া কোনো কিছুই অনুভব করতে পারছে না। তারপর মাহমুদের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে বুঝলো আর সময় নেই। সে দ্রুত চকচকে ধুলোয় ভরা সেই বই থেকে নির্দেশগুলি পড়তে শুরু করলো। প্রতিটি লাইন যেন তার মস্তিষ্কে আগুনের মতো দাগ কাটছিল। বইয়ে লেখা ছিল, জঙ্গল থেকে বাঁচার একমাত্র উপায় হলো রাতের সবচেয়ে গভীর সময়ে, যেদিন চাঁদ অর্ধেক আকাশে থাকবে, একটি বিশেষ গাছের আলো লাল মোমবাতির মতো জ্বলবে। মোমবাতির আগুনে ছায়াগুলোকে বিরাম দিতে হবে, তবে যদি এক মুহূর্ত দেরি হয় ছায়াগুলো তাকে চিরকাল ধরে নেবে। মাহমুদ কাঁপতে কাঁপতে বই বন্ধ করলো এবং ছায়া বন্ধুরা আরো কাছে এলো। সে হঠাৎ ছুটে গেল জঙ্গলের অন্ধকারের মধ্যে, প্রায় হারিয়ে যাচ্ছিল। গাছের নিচে পৌঁছানোর পর সে একটি পুরনো লাল মোমবাতি খুঁজে পেল, যেটি ঠিক বইয়ে যা লেখা ছিল তার মতো। মোহিত হাত দিয়ে মোমবাতি জ্বালালে হঠাৎ অদ্ভুত শব্দ এবং মাটি কেঁপে উঠল। বাতাসে ফিস ফিস আর ছায়াগুলো যেন তাকে ঘিরে ধরলো। মাহমুদ ভয় পেয়েও এবার থেমে থাকলো না। সে মোমবাতিটি স্থির রেখে ধ্যান করলো এবং বইতে লেখা পূর্ণভাবে উচ্চারণ করলো। প্রথমে কিছুই হয়নি। ছায়াগুলো ধীরে ধীরে ঘন হতে থাকলো এবং তার চারপাশে লাল আলো ছড়িয়ে পড়লো। তারপর হঠাৎ এক চিলতে ঝলমলে আলো বেরিয়ে এলো, আর ছায়াগুলো স্পষ্ট এবং ধীরে ধীরে অস্পষ্ট হয়ে মাটি আর বাতাসে মিলিয়ে গেল। মাহমুদের অস্তিত্ব ভয়ের সঙ্গে বুকে নিয়ে বুক ধড়ফড় করছে। সে বুঝলো অন্তত এই রাতের জন্য সে বেঁচে গেছে। বন্ধুরা কিভাবে বাঁচবে? বইয়ে লেখা অনুযায়ী তাদের আত্মা চিরতরে ওই জঙ্গলের অংশ হয়ে গেছে। সে তখনই প্রতিজ্ঞা করলো আর কখনো কারো সাথে জঙ্গলে হেঁটে যাবে না, আর গ্রামের মানুষদের সতর্ক করবে। রাতের অন্ধকার আর লাল আলোর চোখ ছায়া তাকে চিরকাল স্মরণ করে দিবে। ভয় কখনো সহজে হারায় না, কিন্তু সাহস আর দ্রুত সিদ্ধান্ত মানুষকে বাঁচাতে পারে। তো আসলে একটা শিক্ষণীয় কথা, ভয় কিন্তু আসলে মানুষকে হারায় না, হারিয়ে ফেলে, কিন্তু সাহস কাউকে হারায় না। আপনারা সাহস করে যদি কোনো কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন। আজকের ঘটনাটি পাঠিয়েছিল আমাদেরকে ময়মনসিংহ থেকে থ্রোস অফ বেল্লাল ভাই। তো এই মুহূর্তে আমরা আরো একটি গেস্টের কাছে যাব। আমাদের কাছে একটি আপু ঘটনা নিয়ে এসেছে, চলুন তার ঘটনাটি শুনে আসুন। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, পরিচয় দিয়ে ঘটনা শুরু করে দিন। আসসালামু আলাইকুম, আমি সুস্মিতা বগুড়া থেকে বলছি। আমি আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা প্রায় 3 বছর আগের। আমি তখন কলেজে পড়ি। একদিন হঠাৎ আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল। তার বাসাটা শহর থেকে একটু বাহিরে, চারপাশে ফাঁকা জায়গা আর পুরনো গাছপালা। সেদিন রাত হয়ে গেছিল, তাই দাওয়াত খেতে একটু দেরি করে বাসা থেকে বের হই। বাসায় ফেরার জন্য আমাকে একটা পুরনো রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ, আর বাতি পর্যন্ত ঠিকমতো জ্বলছিল না। হঠাৎ কেমন জানি ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। আমি তখন মনে মনে কোরআন শরীফের দোয়া পড়তে থাকি। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ শুনতে পেলাম, একদম স্পষ্ট। আমি থেমে গেলাম, কিন্তু শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করলাম, আবার পিছনে টুপটাপ শব্দ। সাহস করে একবার ঘুরে তাকালাম, কিন্তু কাউকে দেখা গেল না। তারপর হঠাৎ করে সামনের রাস্তায় একবারে মাঝখানে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে গেল। আমি যতই কাছে যাচ্ছি দেখতে পাচ্ছি ওটা আস্তে আস্তে মানুষের মতো আকার নিচ্ছে। সাদা জামা, লম্বা চুল, আর মুখ একদম ঢাকা। আমার হাত পা কাঁপতে শুরু করলো। দৌড়াতে গিয়েও পারলাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। ঠিক সেই মুহূর্তে আমার কানে খুব নিচু গলায় কেউ ফিস ফিস করে বলল,
তুই আমাকে ডাকছিস তাই আমি এসেছি। তারপর ঠিক কি হয়েছিল আমি মনে করতে পারি না, শুধু জানি কয়েক ঘন্টা পর গ্রামের লোকজন আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছিল। তারা বলেছিল আমি একা না, আমার পাশেই নাকি একটা সাদা পোশাকের মেয়ে বসেছিল আর হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। এখনো আমি রাতে একা ওই রাস্তা দিয়ে যেতে পারি না, আর মাঝে মাঝে ঘুমের মধ্যে কানে সেই ফিস ফিস শুনতে পাই, আমি তোকে ছেড়ে যাইনি। যেদিন থেকে ওই রাস্তায় আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেই দিনের পর থেকে আমার জীবনটা পুরোটাই বদলে গেল। আমি প্রথম কয়েক রাত ভেবেছিলাম হয়তো একটা সেফ এটা একটা দুঃস্বপ্ন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আমার চারপাশে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। রাতে ঘুমালে বারবার একই স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখি আমি ওই অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছি, সামনে সেই সাদা পোশাকের মেয়েটি। সে ধীরে ধীরে আমার দিকে আসছে, কিন্তু যতটা কাছে আসে ততবারই আমি জেগে উঠি। একদিন ভোরে ঘুম ভাঙতেই দেখি আমার ঘরের দরজা আধ খোলা, অথচ ঘুমাতে যাওয়ার সময় নিজ হাতে তালা মেরেছিলাম। ঘরে ঢোকার পর বুকের ভেতর কেমন চাপ চাপ অনুভূত করলাম, যেন কেউ আমার ঘরেই আছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কয়েকদিন পর ঘটলো। আমি পড়ার টেবিলে বসেছিলাম, নোট লিখছিলাম। হঠাৎ টেবিলে কলমটা নিজে নিজে গড়িয়ে মেঝেতে পড়লো। আমি ভেবেছিলাম হয়তো ভুলে ধাক্কা লেগেছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই হঠাৎ আমার কানে স্পষ্ট শোনা গেল, তুই আমাকে আবার দেখতে চাইছিস? আমি স্তব্ধ হয়ে গেলাম। তখন জানলার বাইরে তাকাতেই দেখি একেবারে স্পষ্টভাবে সাদা কাপড় পরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল কাঁধের ওপর দিয়ে ঝুলছে আর মুখটা ঢাকা। আমি চিৎকার করতেই যাচ্ছিলাম, ঠিক তখনই জানলার কাছে একটা প্রচন্ড শব্দ হলো, যেন কেউ বাইরে থেকে আঘাত করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, গ্রামের মানুষজন বলল ওই রাতের পর থেকে আমি স্বাভাবিকভাবেই থাকতে পারছিলাম না। না দিনের বেলায়ও মনে হতো কেউ যেন আমাকে অনুসরণ করছে। কলেজে গেলে বন্ধুরা বলতো আমার চোখ লাল থাকে, চেহারাটা কেমন অদ্ভুত হয়ে গেছে। আমি নিজেও আয়নায় তাকালে মাঝে মাঝে নিজের প্রতিবিম্বকে অন্যরকম লাগতো, যেন সেটা আমি না, অন্য কেউ। এক রাতে ঘুম ভাঙলো হঠাৎ অদ্ভুত এক শব্দে। মনে হলো কেউ যেন খুব নিচু গলায় কাঁদছে। প্রথমে ভাবলাম আমার পাশে ঘরে মা হয়তো, কিন্তু কান পেতে শুনলাম শব্দটা আসছে আমার বিছানার নিচে থেকে। ভয়ে গা জমে গেল। ধীরে ধীরে মাথা নিচে নামিয়ে তাকাতেই দেখি অন্ধকারে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে, আর সেই চোখের সাথে একটা ফিসফিসানি। তুই আমাকে ডাকছিলি, এখন কেন ভয় পাচ্ছিস? আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। হঠাৎ গলা আটকে গেল। হঠাৎ দেখি সেই লম্বা চুলের মেয়েটি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে উঠে আসছে বিছানার উপরে। তার মুখটা এখনো ঢাকা, কিন্তু আমি এবার তার ঠান্ডা হাত আমার গলায় অনুভব করলাম। আমি তখনই অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে মা আমাকে অচেতন অবস্থায় পায়। মা বললেন আমি একাই বিছানায় পড়েছিলাম, কোনো অচেনা মানুষ ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার গলার দুপাশে পরিষ্কার নখের দাগ ছিল। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঘটনাটা খুব ভালো ছিল। আমি আশা করব আপনি আমাদেরকে আরো একটি ঘটনা শোনাবেন, কিন্তু সেটা দুইটা ঘটনার পরে ইনশাআল্লাহ। ওকে, আমার কাছে আরো একটি ইমেইল এসেছে, চলুন চলে যাই ইমেইলে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা আমার নিজের না, আমাকে একজন শ্রোতা ইমেইল লিখে পাঠিয়েছেন।
কিন্তু ঘটনাটা এত ভয়ঙ্কর যে আমি পড়তে পড়তে আমার শরীর কাঁপতে শুরু করেছে। ঘটনাটা ঘটেছে টাঙ্গাইলের এক গ্রামে। ঘটনাকারীর নাম প্রকাশ করতে চায়নি, শুধু লিখেছে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল এটা। সে লিখেছে আমাদের গ্রামের কাছে একটা পুরনো হোস্টেল আছে, অনেক বছর আগে সেটা বন্ধ হয়ে গেছে। সেই জন্য সেখানে নাকি মানে মানে সবাই বলে যে সেখানে নাকি এক ছাত্র ও আত্মহত্যা করেছিল। তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এক রাতে আমি আমার দুই বন্ধু এবং আরো একটা বন্ধুকে সাথে করে সাহস করে হোস্টেলটা দেখতে গেলাম। ভেতরে ঢুকেই বুঝলাম জায়গাটা একেবারে অস্বাভাবিকভাবে ঠান্ডা। টর্চ জ্বালালেও আলো যেন ঠিক মতো পড়ছিল না। করিডর দিয়ে হাঁটার সময় হঠাৎ দেখি দেয়ালে কারো হাতের ছাপ, একেবারে তাজা, যেন এখনই কেউ হাত রেখেছে এখানে। আমরা ভয়ে গার দোয়া পড়তে থাকি। ঠিক তখনই ওপরের ঘর থেকে একটা হঠাৎ চেয়ার টেনে নেওয়ার শব্দ এলো। আমরা ভাবলাম হয়তো বাতাসে দরজা নড়েছে, কিন্তু সাহস করে যখন উপরে উঠলাম তখন পুরো ঘর দেখি একদম ফাঁকা, শুধু একটা চেয়ার মাঝখানে রাখা। হঠাৎ চেয়ারটা চোখের সামনে নিচ থেকে নড়ে উঠল। আমরা তিনজন সাথে সাথে চিৎকার করতে করতে নামতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই করিডরের শেষ মাথায় এক ছাত্রের মতো চেহারার মানুষ দাঁড়িয়ে গেল, কিন্তু তার মুখটা অদ্ভুত। চোখের জায়গায় শুধু কালো গর্ত, আর মুখটা কান পর্যন্ত ছিঁড়ে হাসছে। এখন সে ধীরে ধীরে এগোতে শুরু করলো আমাদের দিকে। আমরা তখন প্রাণপণে দৌড় দিলাম। বাইরে বেরিয়ে আসার পর দেখি আমরা তিনজন গিয়েছিলাম, কিন্তু দৌড়ে বাইরে এসেছি শুধু দুজন। তৃতীয় জন কোথায় গেল সেটা আজও কেউ জানে না। আজও মাঝরাতে সেই বন্ধুর নাম ধরে ফিসফিস করে কাউকে ডাকে, এবং হোস্টেলের ভিতর থেকে এমনভাবে ডাকে যাতে তাদের কণ্ঠ শুনে একজন ভয় পেয়ে যায়। লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ না। যেদিন থেকে ওই হোস্টেলে তিনজন ঢুকেছিল আর বের হলো দুইজন, সেদিনের পর থেকে তাদের জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যে বন্ধুটি নিখোঁজ হয়েছিল সে মানুষের খোঁজে খোঁজে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু দুইজন বেঁচে আসা ছেলের কানে প্রায় মাঝরাতে ফিসফিস করে সেই বন্ধুর গলা শোনা যেত। একদিন তাদের একজন হঠাৎ করে গভীর রাতে দরজায় শব্দ শুনতে পায়। দরজা খুলতেই বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভিজে ভিজে পায়ের ছাপ। সেই ছাপ সরাসরি তাদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে হঠাৎ মিলিয়ে যায়। অন্যজন আবার এক রাতে ঘুম থেকে উঠে দেখে জানালার বাইরে সেই নিখোঁজ বন্ধুটি দাঁড়িয়ে আছে। শরীর পুরো মাটির মতো কালো, মুখে সেই ছেঁড়া হাসি, আর চোখ দুটোতে কেন কোনো চোখের মনি নেই, শুধু আকার, অন্ধকার আর গর্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল প্রায় 1 মাস পর। গ্রামের লোকজন বলে মাঝরাতে যখন কেউ হোস্টেলের পাশ দিয়ে হেঁটে যায় তখন ভিতর থেকে 3 জনের হাসির শব্দ শোনা যায়, অথচ বাইরে সবাই জানে সেখানে সে তো জীবিত অবস্থায় ফিরে এসেছিল কেবল 2 জন। আর একজন কোথায় গেল? এমন একটা কথা হতে হতে যে 2 জন জীবিত ফিরে এসেছিল তাদের ভিতর একজন কয়েক সপ্তাহ পর একেবারে স্বাভাবিক আচরণ করতে শুরু করলো। পরিবার সবাই দেখতো অস্বাভাবিক আচরণ শুরু করেছিল। পরিবারের সবাই দেখতো মাঝরাতে সে একা একা কথা বলে, কারো নাম ধরে ডাকে, আবার হেসে চুপ করে শুয়ে যায়। এক রাতে হঠাৎ করে তার ঘরে সবাই ছুটে যায় চিৎকার শুনে। দরজা ভাঙতেই দেখা গেল সে একেবারে ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছে। চোখ দুটো রক্ত জ্বালা হয়ে ওরা ডাকছে এইভাবে বলছে। সেই রাতের পর থেকে সে আর কোনোদিন স্বাভাবিক হয়নি।
অন্যজন যে প্রথমে বেঁচে ফিরেছিল ভেবেছিল সে অভিশাপ থেকে রক্ষা পেয়েছে, কিন্তু না। এক রাতে ফেরার পথে হঠাৎ রাস্তায় তাকে থামিয়ে দিল এক ছায়াটা ধীরে ধীরে আকার নিল তার সেই নিখোঁজ বন্ধুর মতো। মুখে সেই অমানসিক ছেঁড়া হাসি, আর কণ্ঠে এক শীতল আওয়াজ, তুই তো পালিয়ে বেঁচেছিলি, কিন্তু এখন তোর পালা। এরপর গ্রামের মানুষ তাকে আর খুঁজে পায়নি, শুধু মাঝে মাঝে সেই পুরনো হোস্টেল থেকে তিনজনের হাসির শব্দ আর চিৎকার ভেসে আসে। লোকজন এখনো বলে হোস্টেলটা আসলে তিনজনের নয়, বরং যারাই ভিতরে ঢোকে তাদেরই এক সময় না এক সময় টেনে নেয় সেই অদৃশ্য শক্তি। তারপরেই আপনার গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝে গেল ওই হোস্টেলটা কোনো সাধারণ জায়গা নয়। যারা একবার ভিতরে ঢোকে তারা হয় মরে যায়, নয়তো ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। একজন গ্রাম্য ইমাম, সেই ইমাম সাহেব এগিয়ে এলেন। তিনি কোরআন তেলাওয়াত করে হোস্টেলের ভিতরে ঢোকেন। গ্রামের অগণিত মানুষ বাইরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছিল। শুরুতে ভিতর থেকে তেলাওয়াতের শব্দ ভেসে আসছিল, কিন্তু হঠাৎ একসময় সেই শব্দ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর হোস্টেলের ভিতর থেকে ভেসে এলো একসাথে অনেকগুলো কণ্ঠ, হাসি, কান্না, চিৎকার মিশ্রিত ভয়ঙ্কর শব্দ। কেউই সাহস করে ভিতরে ঢুকতে পারেনি। ভোর হওয়ার পর দরজা খুলে দেখা গেল ভিতরে কোনো মানুষ নেই, শুধু তিনটা চেয়ারে বসানো এবং তিনজনের ছেঁড়া হাসি আঁকা ছবি। এবং আজও বলা হয়, সেই রাত যে রাতেই হোক না কেন, কেউ যদি সেই হোস্টেলের পাশ দিয়ে যায়, দেয়ালের ফাঁক দিয়ে দেখা যায় ভিতরে তিনজন বসে আছে। এবং নিখোঁজ হওয়া তারা সেই তিনজন বসে আছে যারা নিখোঁজ হয়ে গিয়েছিল। হোস্টেলের সেই ভৌতিক ঘটনার পর গ্রামবাসীরা ভেবেছিল সব শেষ, কিন্তু আসল সত্যিটা ধীরে ধীরে ফাঁস হতে লাগলো। ঘটনা যে আমাকে পাঠিয়েছিল সে শেষে লিখেছিল, আমি আসলেই সেই গ্রামেরই মানুষ। ছোটবেলায় দেখতাম সবাই ওই হোস্টেলটা এড়িয়ে চলতো, কিন্তু একটা কথা খুব গোপনে ছড়িয়েছিল, আসলে নিখোঁজ হওয়া তিনজনের আত্মা সেখানে আটকে নেই। ওরা অনেক আগেই মারা গেছে। আসলে যেটা হাসি আর যেটা কান্না আর যেটা ছায়া আমরা দেখি, ওগুলো ওদের না, ওগুলো অন্য কিছু, যারা মানুষকে বা মানুষের ভয়কে ব্যবহার করে নিজেদের রূপ নেয়। মানে আজও ওরা ওখানে ঢোকে আর তারা ভাবে তিনজন আছে, কিন্তু সত্যিটা হলো ওরা কেবল ভয় খেয়ে বেঁচে অদৃশ্য শক্তি, মানে ভয় খেয়ে বেঁচে থাকে অদৃশ্য শক্তি। আর আমি কেন জানি না, প্রায় প্রতি রাতেই স্বপ্নে দেখি আমি সেই হোস্টেলের ভিতরে আটকে আছি। জানি না আমি স্বপ্ন দেখি কেন, নাকি সত্যি আমার আগে ওখানে ঢুকে গিয়েছিল আমার নিজের শরীর। তারপরে আমি আপনাদের ঘটনা যে আমাকে পাঠিয়েছে সে আবার শেষে আরো লিখেছে, আমি আপনাদের কাছে ঘটনাটি পাঠালাম এই আশায় যে হয়তো আমার ভয়টা কিছুটা কমে যাবে, কিন্তু আমার এমন মনে হচ্ছে যে আমি নিজেই ভুল করেছি। কারণ ইমেলটা পাঠানোর পর দিন রাত থেকেই আমি অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি এবং ঘুমানোর আগে দরজায় তালা দিই, অথচ মাঝরাতে উঠে দেখি দরজা আধা খোলা এবং আয়নায় নিজের মুখের পিছনের ছবি, কেউ দাঁড়িয়ে থাকার ছবি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আজ সকালে আমার কম্পিউটারটা হঠাৎ নিজে থেকে চালু হলো, কিন্তু স্ক্রিনটা লাইন লেখা ছিল, তুই আমার গল্প শোনালি, এবার আমার পালা, এবার আমি তোকে দেখে ছাড়বো, এবার তোর পালা, তোকে মরতে হবে, তোকে মরতেই হবে। এই কথা বলেই সে ইমেলটি শেষ করেছে। এখন আমার কথা যে আপনারা যদি আমাদেরকে এইভাবে ইমেলটি পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের ইমেলটি গ্রহণ করব এবং এই ইমেলটি সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব। লিসেনার্স, আজকের ঘটনাটি আজ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। আর আপনারা বলবেন যে আপনারা নেক্সট কার কণ্ঠে ঘটনা শুনতে চান, আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন, কারণ আমরা আপনাদের কমেন্ট পড়বো ইনশাআল্লাহ।
তো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।